পাকিস্তানের হাতে বাটি ধরিয়ে দিল ভারত। এইটাই হচ্ছে ভারতের শক্তি। এই রাহুল গান্ধীর মতো বিরোধী দলনেতা যারা রয়েছেন, যারা ভারতের এই যোগ্য জবাবকে পাকিস্তানের হয়ে ছোট করে দেখার চেষ্টা করছেন, তাদের কাছে আমি আজকে এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, হাজির হয়েছি। আপনারা এই খবরটা শুনলে আপনারা বিচার করে দেখবেন যে সত্যি রাহুল গান্ধীর মতো লোকরা যা বলছে সেটা সত্যি, পাকিস্তান যেটা বলছে, রাহুল গান্ধী যেটা বলছে, মানে একই যে শব্দগুলো, সেগুলো কি সত্যি, নাকি আমি থাম্বনেলে যেটা লিখেছি যে পাকিস্তানের হাতে বাটি ধরিয়ে দিল ভারত, এই বক্তব্য সত্যি? আজকে একটু শুনে দেখবেন, একটু শুনবেন আমার পর্বটা। দেখুন, আপনারা জানেন যে সিজফায়ার নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি সমস্ত মধ্যস্থতা করেছেন। আজকে সেই ডোনাল্ড ট্রাম্প তার নিজের সরকারকে টেকাতে পারবে কিনা অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে গেছে। কেন আপনারা জানেন, আমি বিশদে পরে পর্বে বলবো। এলন মাস্ক, টেসলা বা অন্যান্য একেবারেই এই মুহূর্তে বোধহয় 1 থেকে 5-এর মধ্যে গোটা বিশ্বের ধনী তালিকায় তিনি রয়েছেন। সেই এলন মাস্ককে ডোনাল্ড ট্রাম্প প্রচারে ব্যবহার করেছিলেন, আর এলন মাস্কও সম্পূর্ণরূপে সাহায্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচুর জনসভায় মিটিং করেছিলেন, মানে ভোটের আবেদন করেছিলেন কার্যত। এবং সেই জিততেই, রিপাবলিকানরা জিততেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এলন মাস্কের সাক্ষাৎ, এবং এলন মাস্কের জন্য একটা আলাদা সরকারি দপ্তর খুলে দিলেন, যাদের মূল কাজ ছিল যে কিভাবে আমেরিকাকে বিভিন্ন খাত থেকে খরচ বাঁচিয়ে কি করে আমেরিকাকে মেক আমেরিকা গ্রেট এগেন, এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। এই রকম পরিস্থিতি থেকে এলন মাস্ক পরিষ্কারভাবে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের নীতি যদি এইভাবে চলতে থাকে, কার্যত গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেবে, আমেরিকার অর্থনীতি গুড়িয়ে যাবে। সেই এলন মাস্ক মাত্র 3 মাসের মধ্যে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে। বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে করতে থাকেন তাহলে গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ে যাবে। এবং আমরাও তাই মনে করি, আপনারাও আশা করি তাই মনে করেন। এবং ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, এই এলন মাস্কের বলেছেন যে এলন মাস্ক যতটা ট্যাক্স রিবেট পান বা গভর্নমেন্ট ফেসিলিটি যেগুলো পান, ডিসকাউন্ট যেগুলো পান, সেগুলো সব তুলে নেব। আর এর বলার সঙ্গে সঙ্গে টেসলার একেবারেই শেয়ার মার্কেটে 10%-এরও বেশি ধস নেমে গেছে। অর্থাৎ মুখোমুখি যুদ্ধ বলতে পারেন। আর এলন মাস্কও বলে দিয়েছে যে আপনি ওয়েট করুন, আপনার বিরুদ্ধে আমি বোমা ফাটাতে চলেছি। কি সেই বোমা আমরা ওয়েট করব, যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি বোমা ফাটাতে চলেছেন। শুধু তাই নয়, তিনি ইমপিচমেন্ট আনার প্রস্তাব বলেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তাব আনার কথা বলেছেন কংগ্রেসের কাছে। এবং তিনি এটাও বলেছেন যে জেডি ভ্যান্স, যে ভাইস প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট করা হোক। যুদ্ধ সংঘাতটা এই জায়গায় চলে গেছে। সেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল পাকিস্তান এবং ভারতের নাকি তিনি মধ্যস্থতা করে দিয়েছেন। সেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল তিনি ক্ষমতায় আসার 2 মিনিটের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন। হেন ডোনাল্ড ট্রাম্পকে আমাদের ইন্ডি জোটের লোকজন বিশ্বাস করতে শুরু করে দিল। আমরা করিনি, আমরা প্রথম দিন থেকেই করিনি, মানে ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতা করেনি সেটা আমরা বিশ্বাস করিনি, কারণ আমাদের সিডিএস যা বলেছিল, আমাদের ডিজিএমও যা বলেছিল, তাতে আমরা বিশ্বাস করেছি। আপনারাও বিশ্বাস করেছিলেন, ওই শুধু ইন্ডি জোটের কিছু প্রতিনিধি ছাড়া। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এলন মাস্ক কালিমালিপ্ত করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আর ডোনাল্ড ট্রাম্পের কথার কোনো গুরুত্ব রয়েছে? যে নিজের সরকারের ভাঙন রুখতে পারে না, সে বলছে যে মেক আমেরিকা গ্রেট এগেন। এই পরিস্থিতিতে পাকিস্তান কি দাবি করছে জানেন? আমি দুটো জিনিস দেখাবো। এই পরিস্থিতিতে আপনারা একটা খবর দেখাচ্ছি, আপনারা দেখুন। ট্রাম্পকেই ফের সংঘর্ষ বিরতির কৃতিত্ব পাকিস্তানের, ভারতের সঙ্গে আলোচনায় বসতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাও চাই ইসলামাবাদ। অর্থাৎ এখনো তারা বলছে যে না, ট্রাম্পই সংঘর্ষ বিরতি করেছিল। আচ্ছা, ট্রাম্পই যদি সংঘর্ষ বিরতি করে থাকে, তাহলে কেন রাহুল গান্ধী নারেন্দার স্যারেন্ডার যেটা বলা হলো যেটা, তাহলে সেটা কি করে হলো? তাহলে তো স্যারেন্ডার করেছিল নরেন্দ্র মোদী, এখানে তো মধ্যস্থতার প্রয়োজনই নেই। যদি রাহুল গান্ধীর বক্তব্য সত্যি হয়ে থাকে, যেটা রাহুল গান্ধীর এই বক্তব্যটা আপনাদের শুনিয়েছিলাম, খাজা আসিফ, পাকিস্তানের সামরিক মন্ত্রী, তিনি দাবি করেছিলেন যে রাহুল গান্ধী বলছে যে নরেন্দ্র মোদী সারেন্ডার করেছে, তাহলে গোটা বিশ্বই দেখুক যে পাকিস্তানের কাছে কারা সারেন্ডার করেছে, ভারতই সারেন্ডার করেছে।
রাহুল গান্ধীর এই মন্তব্য হাতিয়ার করা হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম। তাহলে যদি ভারত সারেন্ডারই করে থাকে, তাহলে আজকে বারবার কেন বলা হচ্ছে সংঘর্ষ বিরতির কৃতিত্ব পাকিস্তান ট্রাম্পকেই দিচ্ছেন? তাহলে সংঘর্ষ বিরতির কৃতিত্ব কেন? ভারত তো আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের মধ্যে আবার সংঘর্ষ বিরতির কোথায় আছে? তো হার স্বীকার করা। কিন্তু আমি কেন লিখলাম যে বাটি হাতে? দেখুন তো এই খবরটা কি লেখা রয়েছে, এই খবরটা একবার পড়ুন তো। ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, আপনারা সাহায্য করুন, পুতিনকে চিঠি লিখে আবেদন পাক প্রধানমন্ত্রীর। যে রাশিয়া এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত, তাদের বারবার তাদের সের্গেই ল্যাভরভকে চিঠি দিয়ে দূর থেকে 3টি চিঠি দিয়েছেন। বলেছেন আমরা খুব তড়িঘড়ি ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই, আপনারা একটা ব্যবস্থা করে দিন। কেন জানেন? অপারেশন সিন্দুরে যা ক্ষতি হয়েছে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী হচ্ছে এই ইন্ডাস্ট্রিটি। এই যে জলবোমাটা ফেলা হয়েছে, আমি অনেক ব্যাখ্যা করেছি আপনাদের সামনে, এই যে জলবোমাটা ফেলা হয়েছে এইখান থেকে কিন্তু নিস্তার নেই, এই জলবোমা থেকে কিছুতেই নিস্তার নেই। সেই কারণেই বারবার আত্মসমর্পণ করার চেষ্টা করছে যে ভারতকে আমাদের টেবিলে কিন্তু ভারত বলে দিয়েছে কোনো মধ্যস্থতা না, সরাসরি তোমরা কথা বলো। এবং কিসে কথা হবে? সন্ত্রাস বিরোধীতে কথা বলতে পারি। মূল বিষয় হবে সন্ত্রাস বিরোধী এবং পিওকে, পাক অকুপাইড কাশ্মীর থেকে তোমরা কবে সরে যাবে, আমরা সেই জায়গা, আমাদের জায়গা আমরা ফিরিয়ে নেব, এই নিয়ে আলোচনা হতে পারে। তার সঙ্গে নিশ্চিতভাবে সিন্ধু ওয়াটার ট্রিটি কথা হবে বটে, অবশ্যই হবে, কিন্তু এইগুলো বাদ দিয়ে নয়। বুঝতে পারছেন? একটা ভিখারি দেশকে ভিখারি বানানোর পুরো, আমি আপনাদের সামনে অনেকবার বলেছিলাম যে ওয়েট করুন, 6 মাস 1 বছর যেতে দিন, পরিস্থিতিটা দেখবেন, এরা এই উদ্বেগটা দেখবেন 10 গুণ বেড়ে যাবে। 6 মাস থেকে এই তো সবে এই তো কদিন 1 মাস হয়েছে যুদ্ধ, 6 মাস থেকে 1 বছর যেতে দিন, কি অবস্থা হবে দেখবেন পাকিস্তানের। ভারতের হাতে পায়ে ধরবে, এখন তো রাশিয়ার হাতে পায়ে ধরছে, ট্রাম্পের হাতে পায়ে ধরছে, দুদিন পর নরেন্দ্র মোদীর হাতে পায়ে যদি না ধরে আমাকে এসে বলবেন, আমাকে বলবেন যে আপনার প্রেডিকশন ভুল হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখাবো রাহুল গান্ধীর, তো আপনারা সবাই মোটামুটি আপনারা দেখেই নিয়েছেন যে এই নেতার তিনি কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আপনারা দেখে নিয়েছেন। কিন্তু দায়িত্বশীল ভূমিকা কাকে বলে জানবেন? দেখবেন একটু একটা পরিচয় দেবো যে দায়িত্বশীল বিরোধী ভূমিকা কি হতে পারে, আমি দেখাচ্ছি আপনাদের। শশী থারুরকে চেনেন? তিনি হচ্ছেন কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট, এমপি লোকসভার। সেই লোকসভার এমপি শশী থারুরকে মূলত পাঠানো হয়েছিল আমেরিকা এবং তৎসহ অঞ্চলে। কেন পাঠানো হয়েছিল না, ভারতের এই যুদ্ধের প্রয়োজনীয়তা কি হলো, পাকিস্তান কিভাবে তাদের জঙ্গিদের ঢুকে আমাদের হিন্দু দেখে দেখে মেরেছে, এইগুলো ন্যারেটিভটা গোটা বিশ্বের কাছে ক্লিয়ার করার জন্য শশী থারুর সহ অনেকেই গিয়েছিলেন। শশী থারুর একটা গ্রুপের লিড করেছিলেন যারা আমেরিকা, পানামা এই সমস্ত জায়গায় গিয়েছিলেন। সেই শশী থারুর বিরোধী দলনেতার ভূমিকাটা পালন করছেন। এই রকম বিরোধী দলনেতা থাকলে আমরা মানে নরেন্দ্র মোদীর অস্তিত্বের সংকট হতে পারত। তখন আমরা ভাবতে পারতাম যে আমাদের আর একটা অল্টারনেট রয়েছে। তখন আমরা ভাবতে পারতাম নরেন্দ্র মোদীর এবং ওই শশী থারুরের বক্তব্যটা ফেলে দেওয়ার না, ইনিও ভারতের মাথা উঁচু করার জন্য কাজ করছেন। আমি শোনাবো আপনাদের সামনে ঠিক এই জায়গায় শশী থারুরের একটা দুটো বক্তব্য শোনাবো। একটা আমি শোনাচ্ছি ইউএস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট, সেই ব্রায়ান মাস্টের একটা বক্তব্য আপনাদের সামনে আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। সেই ব্রায়ান মাস্ট বলছে যে যদি তুমি আঘাতপ্রাপ্ত হও তাহলে তোমারও রেসপন্ড করার অধিকার রয়েছে। তোমাকে যদি কেউ আঘাত করে তাহলে তোমার রেসপন্ড করার অধিকার রয়েছে। শুনুন এই বক্তব্যটা। শশী থারুর পাশে বসে মুচকি হাসছেন যখন তাদের দলের বিরোধী দলনেতা বলছে ভারত নাকি স্যারেন্ডার করেছে, তখন শশী থারুর সঠিক কাজটা করছেন, কনফিডেন্স আদায় করে আনছেন। আমেরিকা বলছে না ভারত ঠিক কাজ করেছে। শুনুন এই বক্তব্যটা। It was a very important meeting. This was a bipartisan delegation from the House of Representatives receiving India. We were proud to receive our friend and our ally, and it came from each and every one of us a strong condemnation for the terrorist attacks that took place. There's no room in this world for those kind of attacks. I think we all, as I said in my remarks, the world was holding its breath looking at what had taken place, both in disgust but as well as the
response that took place that allowed those hostilities to come to an end. When you are attacked, you have no choice but to respond. The world does not allow anything else, and so it was absolutely necessary that those responses took place. But we have a great friendship and a great partnership between our nations, and we see nothing but growth and expansion for that in the future. শুনলেন, এটাই কি একটা বিরোধী দলনেতার? আজকে রাহুল গান্ধী এই যদি দায়িত্বটা পালন করতো আমরা খুশি হতাম না? আমরা একটা অল্টারনেট খুঁজে পেতাম না নরেন্দ্র মোদী? রাহুল গান্ধী যদি বলেন নারেন্দার সারেন্ডার, আমরা কি কোনোদিন রাহুল গান্ধীকে অল্টারনেটিভ খুঁজে অল্টারনেটিভ ভাবতে পারবো? যারা পাকিস্তান জিন্দাবাদ বলে তারা হয়তো রাহুল গান্ধীকে যোগ্য তাদের নেতা হিসেবে মানতে পারবে, কিন্তু ওই ভোট দিয়ে তো জিততে পারবেন না আপনি। আপনাকে তো জিততে গেলে আপনাকে কাজ করতে হবে, আপনাকে তো ভারত প্রেম দেখাতে হবে। আপনি ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে আপনি কতজনের ভোট আদায় করতে পারবেন? কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন? কোনোদিন? আপনাকে তো ভারত প্রেম দেখাতে হবে, সেটা নাটক হলেও দেখাতে হবে। আপনার হয়তো ভেতর থেকে আসছে না, তার নাটক হলেও দেখাতে হবে। আপনি করেন? আপনার দলের প্রাক্তন সাংসদরা প্রশ্ন করেছেন যে নরেন্দ্র মোদী 24 ঘন্টা পরিশ্রম করে, আর আপনি 24 মিনিট পরিশ্রম করেন না। আপনি শুধুমাত্রই কাজ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত নরেন্দ্র মোদীকে গালিগালাজ ছাড়া আপনার কোনো কাজ নেই। আপনার দলের প্রাক্তন এমপি বলেছে, সেই বক্তব্য আমি শুনিয়েছিলাম আপনাদের সামনে। কাশ্মীরের দীর্ঘদিন এমপি, যিনি আপনার ঠাকুমার সঙ্গে, দিদার সঙ্গে কাজ করেছিল, আপনার বাবার সঙ্গে কাজ করেছিল, আপনার সঙ্গে, সেই ভদ্রলোককে আপনার কংগ্রেস ছেড়ে দিয়েছে, তিনি গালিগালাজ করেছেন। এবার আমি আপনাদের সামনে বলছি, আর একটা ভিডিও দেখাবো শশী থারুরের, কি অসাধারণ কাজ করছেন। কিন্তু দেখুন, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী তার কাজটা তিনি করছেন। আপনারা জানেন বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন কাশ্মীরে গিয়ে, জম্মুতে গিয়ে, এবং তাছাড়াও G7 সম্মেলনে এই সামনের মাসে যে আছে সেখানে নরেন্দ্র মোদীকে ডাক দেওয়া হয়নি বলে কংগ্রেস আক্রমণ করতে শুরু করে দিয়েছে। দেখুন, G7 কিন্তু কংগ্রেস আমাদের ভারত পার্টিসিপেট করে না। G7 এর অন্তর্ভুক্ত ভারত নয়। তার কারণ G7 এর দেশগুলো কে কে রয়েছে? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে ভারতের নেই, কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে সম্ভবত, বা তার আগে হয়েছে কিনা আমি মনে নেই এই মুহূর্তে, তিনি ডাক পান প্রত্যেকবার G7। এবারে তাকে ডাকে একটু ডিলে করা হয়েছিল। এমন ন্যারেটিভ তৈরি করা হলো কংগ্রেসের তরফ থেকে, সোশ্যাল মিডিয়া ভরে দেওয়া হলো যে এই তো 56 ইঞ্চি হয়ে গেল, এই তো কেউ কিছু করলো না। আর কালকেই নরেন্দ্র মোদী জানালো যে আমাকে কানাডার প্রেসিডেন্ট ফোন করেছিলেন, আমাকে G7 সামিটে আমাকে ইনভাইট করেছেন। ব্যাস, হয়ে গেল, এদের জারি জুরি শেষ হয়ে গেল। এরা অপেক্ষা করছিল যদি ভারত ডাক না পায় তাহলে আমি একটা ভারতকে অ্যাটাক করার সুযোগ পাবো। দেখুন, আমি বারবার বলছি, বিরোধিতা করতে গিয়ে নীতির বিরোধিতা না করে দেশের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে এরা সবাই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, রাহুল গান্ধী হতে পারে, অন্যান্য নেতারা হতে পারে। নীতির বিরোধিতা না করে এরা দেশের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। কেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশকে রিপ্রেজেন্টেটিভ করছে। তো এরা এতটা ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন কি করে বলবেন বলুন তো? নীতির বিরোধিতা করতে হবে। যে ভারতের প্রধানমন্ত্রী ফর এক্সাম্পল 10টা কান্ট্রিতে ভিজিটার পাঠিয়েছিলেন, কেন 15টা কান্ট্রিতে পাঠালেন না? কেন বাংলাদেশে এই তথ্য বলার জন্য কোনো পাঠালেন না? এইটা নিয়ে আলোচনা হতে পারে। কেন পাকিস্তানকে আরো কড়া ভাষায় জবাব দেওয়া হচ্ছে না? আমি আপনাদের সামনে বললাম, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে পাকিস্তানের থেকে, মানে ভারতের থেকে পাকিস্তান 5th জেনারেশনের এয়ারক্রাফট আগে হাতে পেয়ে যাবে। আপনারা দেখে নেবেন, ভারতের থেকে পাকিস্তান হাতে পেয়ে যাবে। সেইটা নিয়ে রাহুল গান্ধী চাপ সৃষ্টি করতে পারো যে আপনারা কি করছেন, 4 ট্রিলিয়নের ইকোনমি পাকিস্তানের 2 বছর আগে আপনাদের হাতে পাওয়া উচিত ছিল। এই নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হচ্ছে নারেন্দার সারেন্ডার, আপনাদের কতগুলো বিমান ভেঙে দিয়েছে, পাকিস্তান কতগুলো গোল দিয়েছে এটা বলতে হবে, পাকিস্তান কিভাবে আপনাদের নাস্তানাবুদ করেছে এটা সবাইকে জানাতে হবে। আরে আপনাদের আমি বলেছি যে একটা, মানে যখন চেস খেলা হয়, রাজাকে কে চেকমেট করলো সেটা বড় ব্যাপার। আমার কটা বোরে কাটা গেল, আমার কটা গজ গেল বা হাতি গেল, সেটা বড় ব্যাপার না। রাজাকে কে চেকমেট করতে পারলো। ভারত রাজাকে চেকমেট করে দিচ্ছে। এরপরেও প্রশ্ন তুলছেন রাহুল গান্ধীরা, আর তার দলের সাংসদরা গোটা বিদেশ ঘুরে প্রমাণ করে দিচ্ছে, তারা কনফিডেন্স আদায় করে তারা আসল কাজটা করছে, যে ভারতের সাথে গোটা বিশ্ব রয়েছে। এই কাজটা শশী থারুররা অসাধারণ করছেন, হ্যাটস অফ
কংগ্রেসের নেতা হতে পারেন, হ্যাটস অফ শশী থারুরকে। এইরকম নেতা চায়। আমাদের দুর্ভাগ্য যে রাহুল গান্ধী এরকম নেতা নন। এই শশী থারুর যদি সত্যি নরেন্দ্র মোদীর বিপক্ষে এখন দাঁড়াতেন, আর এইরকম একটা বিরোধী দলনেতা যদি আমরা সংসদে পেতাম, আমাদের দেশটা দেখতেন যে যতটা এখন ভাবতে পারছি তার থেকেও কয়েক গুণ ভালো হতো। আপনাদের লিখে জানান আপনাদের মন্তব্য। একটা শক্তিশালী বিরোধী, একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ যেমন একটা ক্রিকেট দলকে নাম্বার 1-এ পৌঁছাতে পারে, ঠিক পলিটিক্সেও তাই একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ ক্যান মেক ইন্ডিয়া গ্রেট এগেন। নমস্কার।